মায়া শিকার। তদুপরি ছিলেন অভয় মামার বিধবা পত্নী সুরবালা বা ভক্তদের সুপরিচিতা পাগলি মামি। মামির পাগলামি সময় সময় এতই বাড়িত যে শ্রীমাকে বলিতে শোনা যাইত, হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে। শ্রীমা যতদিন জয়রামবাটিতে থাকিতেন তাহাকে হাড় ভাঙা পরিশ্রম করিতে হইত। কোনদিন হয়তো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাঁড়ি হাঁড়ি ধান সেদ্ধ করা চলিতেছে, অন্যদিন ঢেঁকিতে ধান ভানা হইতেছে, সঙ্গে সঙ্গে রান্না, বাসন মাজা, জল তোলা সবই আছে। তাহার জননী যেমন বৃদ্ধ বয়সেও অক্লান্ত পরিশ্রমী ছিলেন, তিনিও তেমনি সর্বদা তাহার পার্শ্বে থাকিয়া প্রতি কার্যে সাহায্য করিতেন। একবার সহোদরের সংসারে কোনো এক ব্যাপারে শ্রীমাকে অসম্ভব পরিশ্রম করিতে হয়। তাহার পা ফুলিয়া যাওয়ায় তিনি উহা দেখাইয়া বলিয়াছিলেন, গিরিশবাবু সত্যই বলেছিলেন, এরা মাথা কাটা তপস্যা করেছিল। যা হোক, আমরা 1900 খ্রিস্টাব্দে শ্রীমায়ের দেশে অবস্থানের ঘটনা বলিতেই ফিরিয়া যাই। এই কালে শ্রীমা সাধারণত জয়রামবাটিতে বাস করিলেও মধ্যে মধ্যে কামার পুকুরে যাইয়া কিছুদিন কাটাইয়া আসিতেন। এইবারও তিনি সেখানে যান এবং অসুস্থ হইয়া পড়েন। মায়ের বাড়ির ঝি সাগরের মা বলে যে সে অসুখের সময় তাহারা সেবা করিয়াছিল। দারুণ উদরাময় ও বমিতে শ্রীমা অবশ হইয়া বিছানায় পড়িয়া আছেন, আর ঝি নির্বিকারে পরিষ্কার করিতেছে দেখিয়া ওই অবস্থায়ও তিনি ঝিকে জিজ্ঞাসা করিলেন, কি গো, তোর ঘেন্না হচ্ছে না তো? ঝি বলিল, ঘেন্না হলে হাতে করে তুলব কেন? রোগ আরম্ভ হইতেই বেলুর মঠে এবং জয়রামবাটিতে সংবাদ পাঠানো হয়। জয়রামবাটি হইতে কালীমামা আসিয়া গরুর গাড়ি করিয়া শ্রীমাকে লইয়া যান। তখন অসুখটা কিছু কমিয়াছে। 3-4 দিনের মধ্যে বেলুর হইতে 2 জন সাধু মাকে লইয়া যাইতে আসেন, কিন্তু মা সেবারে গেলেন না। সেবায় সন্তুষ্ট হইয়া শ্রীমা সাগরের মাকে আশীর্বাদ করিয়াছিলেন, তোর ভাত কাপড়ের কষ্ট হবে না। এই ঘটনার বর্ণনার শেষে বৃদ্ধা বলে, তা সত্যি বাবু, এখনো পর্যন্ত আমার ভাত কাপড়ের কষ্ট হয়নি, ঠাকুর চালিয়ে নিচ্ছেন। আলোচ্য সময় শ্রীমা 16 বৎসর দেশে কাটাইয়া 1900 খ্রিস্টাব্দের অক্টোবরে পাগলি মামি, রাধু, খুল্লতাত নীলমাধব ও পল্লীবাসিনী ভানু পিসিকে সঙ্গে লইয়া কলকাতায় আসেন এবং প্রায় 1 বৎসর কাল 16 এ বোসপাড়া লেনের বাড়িতে অবস্থান করেন। নিবেদিতা বিদ্যালয় তখন 17 নম্বর বাড়িতে উঠিয়া গিয়াছে। পরবৎসর শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি বেলুর মঠে দুর্গোৎসব করেন। ওই সময় শ্রীমায়ের উপস্থিতি একান্ত বাঞ্ছনীয় জানিয়া তিনি পূজার কয়দিন নীলাম্বর বাবুর ভাড়া বাড়িতে স্ত্রী ভক্তগণ সহ তাহাকে আনাইয়া রাখেন। 18 হইতে 22 অক্টোবর 1901 খ্রিস্টাব্দ। সেবার পূজার সংকল্প শ্রী শ্রী মায়ের নামে হইয়াছিল, কারণ স্বামীজি বলিয়াছিলেন, আমরা তো কোপনিধারী, আমাদের নামে হবে না। মায়ের সেবক কৃষ্ণলাল মহারাজ এই পূজায় পূজকের আসন গ্রহণ করিয়াছিলেন, আর তন্ত্রধারক হইয়াছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। স্বামীজি শ্রীমায়ের হাত দিয়া তন্ত্রধারককে 25 টাকা প্রণামী দেওয়াইয়াছিলেন। শ্রীমায়ের বাটির পাশে যে সংকীর্ণ গলির মতো স্থান ছিল, সেই পথে এক রাত্রে চোর আসিয়া রান্নাঘরের জানালা ভাঙিয়া ভেতরে প্রবেশ করে। চিরকালের অভ্যাস মতো শেষ রাতে শয্যা ত্যাগ করিয়া পাগলি মামি প্রদীপ হস্তে বাহির আসিয়াই রান্নাঘরে চোরকে দেখিতে পান এবং ভয়ে অজ্ঞান হইয়া পড়িয়া যান। বাড়ির সকলের চেষ্টায় তাহার সংজ্ঞা ফিরিল বটে, কিন্তু মস্তিষ্ক বিকৃতি খুব বাড়িয়া গেল। শ্রীমা অগত্যা স্থির করিলেন তাহাকে লইয়া দেশে ফিরিবেন। মায়ের কলকাতায় আগমনের পর কুসুম কুমারীর হস্তেই রাধুর লালন পালনের ভার অর্পিত হইয়াছিল। তাই শ্রীযুক্তা যোগিন মা প্রভৃতি শ্রীমাকে বলিলেন যে ঐরূপ একটি স্ত্রীলোকের ওপর রাধুর প্রতিপালনের ভাত দিয়া সপুত্রী সুরবালাকে দেশে পাঠাইয়া দেওয়া উচিত এবং কলকাতার ভক্তগণ সে ব্যয় বহন করিবেন, কিন্তু শ্রীমায়ের কোনো মতেই দেশে যাওয়া উচিত নহে, তাহার কলকাতায় থাকাই যুক্তিসঙ্গত। শ্রীমা তখন সব শুনিয়া গেলেন, কোনো উত্তর দিলেন না। কিন্তু সন্ধ্যার সময় জপ করিতে বসিয়া তাহার মানস চক্ষে অকস্মাৎ সেই দৃশ্য ভাসিয়া উঠিল, তাহাতে তিনি আর স্থির থাকিতে পারিলেন না। তিনি দেখিলেন জয়রামবাটিতে কন্যাটি উন্মাদিনী মাতার যথেচ্ছ ব্যবহারে কষ্ট পাইতেছে, এমনকি যে কোনো সময় তাহার প্রাণহানির সম্ভাবনা। দেখিয়াই মা এত বিচলিত হইলেন যে তখনই আসন ত্যাগপূর্বক যোগিন মার নিকট গিয়া সমস্ত খুলিয়া বলিলেন এবং আরো জানাইলেন যে রাধুকে ফেলিয়া তাহার কলকাতায় থাকা চলিবে না, বালিকার কল্যাণার্থে তাহাকে জয়রামবাটি যাইতেই হইবে। শ্রীমা রাধু ও তাহার গর্ভধারিণীকে লইয়া জয়রামবাটি চলিয়া গেলেন। খুল্লতাত নীলমাধব সঙ্গে যাইলেন। শুধু ভানু পিসি আরো কিছুদিন গঙ্গা স্নানের জন্য কলকাতায় রহিলেন। ইহার পর প্রায় 2 বৎসরের ইতিহাস আমরা অবগত নহি।
তবে ইহা জানা আছে যে শ্রীমা প্রায় জগদ্ধাত্রী পূজার পূর্বে দেশে যাইতেন এবং শীতের শেষে কলকাতায় আসিতেন। এই 2 বৎসরও ঐরূপই হইয়া থাকিবে। 1310 সালের পৌষ মাসে স্বামী শারদানন্দজি মাতা ঠাকুরানীর অবস্থানের জন্য 2/1 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িটি ভাড়া করিয়া রাখেন এবং মাঘ মাসে 1907 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি কলকাতায় আসিয়া শ্রীমা ওই বাড়িতে উঠেন। এখানে তিনি প্রায় 1.5 বৎসর ছিলেন। এবারে শ্রীমাকে কলকাতায় লইয়া আসিবার জন্য স্বামী শারদানন্দ, স্বামী বিরজানন্দ, শ্রীযুক্তা যোগিন মা প্রভৃতি কেহ কেহ বর্ধমানের পথে জয়রামবাটি গিয়াছিলেন এবং ভানুপিসি, নীলমাধব প্রভৃতি অনেকে ওই পথেই মায়ের সহিত আসিয়াছিলেন। বাগবাজারের বাটিতে শারদানন্দজি নিজে থাকিয়া মায়ের সেবার তত্ত্বাবধান করিতেন। এই সময় হইতে শ্রীযুক্তা অলি বুল মায়ের সেবার জন্য নিয়মিত অর্থ সাহায্য দিতে থাকেন। ইতোমধ্যে মাতা ঠাকুরানীর পোষ্যবর্গের সংখ্যা, তাহার সংসার বিশেষ বৃদ্ধি পাইয়াছে। তাহার ক্ষুল্লতাত নীলমাধব পাইকপাড়ার রাজবাটিতে পাচকের কার্যের দ্বারা উদর পালন করিতেন। শেষ বয়সে ওই কাজ ছাড়িয়া পেনশন ভোগ করিতে থাকেন। কিন্তু তিনি অবিবাহিত ছিলেন। দেশে শ্রীমা ব্যতীত অপর কেহ তাহার ভাল লইবার মতো ছিল না। অতএব শেষ কয় বৎসর তিনি মায়েরই তত্ত্বাবধানে থাকিতেন। শ্রীমায়ের সঙ্গে তাহার এই 2য়বার কলকাতায় আসা। শ্রীমা সহস্তে তাহার সেবা করিতেন। নিজের জন্য যে সকল জিনিস আসিত তাহার মধ্য হইতে বাছিয়া বাছিয়া উত্তম জিনিসগুলি নীলমাধবের জন্য পাঠাইয়া দিতেন। তাহার জন্য ভক্তগণ কলকাতার বাজার অন্বেষণ করিয়া ম্যাঙ্গোস্টিন, অসময় রাম প্রভৃতি দুষ্প্রাপ্য ফল লইয়া আসিলে নীলমাধবই প্রথমে তাহা ভক্ষণ করিতে পাইতেন। ইহাতে কেউ প্রতিবাদ করিলে শ্রীমা বলিতেন, বাবা, খুড়োর আর কদিন, এখন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো। আমরা তো অনেক দিন বাঁচব, অনেক খেতে পাব। তাহার প্রতি কথায় ও কার্যে এইরূপ আন্তরিকতা শুধু নীলমাধবের বেলায় যে ফুটিয়া উঠিত তাহা নয়, অপরের চিত্ত সেই অকৃত্রিম স্নেহ ডোরে সর্বদা এইভাবেই বদ্ধ থাকিত। ইহার পরিচয় আমরা যথাসময় পাইব। বাগবাজারের ওই বাটিতে অবস্থানকালে শ্রীমা নিবেদিতা বিদ্যালয়ের সহিত ঘনিষ্ঠ সম্পর্ক রাখিতেন। বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাহার সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকিতেন। বিদ্যালয়ের ঘোড়ার গাড়িতে তিনি গঙ্গা স্নানে যাইতেন এবং ছুটির দিনে ওই গাড়িতে কখনো কখনো গড়ের মাঠ, চিড়িয়াখানা, জাদুঘর, কোম্পানি বাগান, কালীঘাট ইত্যাদি দেখিয়া আসিতেন। ওই অবকাশে তিনি একটু চলিয়াও বেড়াইতেন। উদ্দেশ্য, উহাতে পায়ের বাতটা যদি একটু কমে। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের যে বাত হইয়াছিল তাহা তাহার চিরসাথী ছিল এবং তাহাকে এই সময়েও খোঁড়াইয়া চলিতে হইত। 1311 সালে জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে শ্রীমা অনুরুদ্ধ হইয়া প্রাতে কাঁকুরগাছি যোগোদ্যানে গিয়াছিলেন। তাহার সঙ্গে লক্ষ্মী দিদি, গোলাপ মা এবং ভাতুসপুত্রী নলিনী ও রাধু ছিলেন। উৎসব দেখিয়া শ্রীমা বিশেষ আনন্দিত হন। কিন্তু যোগোদ্যানের অধ্যক্ষ শ্রীযুক্ত যোগবিনোদ মহারাজের অনুরোধে তাহাকে সেখানে গরমের মধ্যে চাদর মুড়ি দিয়া নীরবে অপরাহ্ন 6টা পর্যন্ত বসিয়া থাকিতে এবং শত শত লোকের অবিরাম প্রণাম গ্রহণ করিতে হয়। ইহাতে তাহার বিশেষ কষ্ট হয়। তিনি গৃহে ফিরিয়া গোলাপ মা প্রভৃতিকে জানাইয়াছিলেন, তৎপূর্বে কিছুই বলেন নাই। বাগবাজারের এই বাড়িতে থাকাকালেই শ্রীমা গিরিশবাবুর অনুরোধে এক রাত্রে বিল্বমঙ্গল অভিনয় দেখিতে গিয়াছিলেন। বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেম দর্শনে তিনি আহা আহা বলে প্রশংসা করিয়াছিলেন। এই সময় অতি বৃদ্ধা ও পীড়িতা গোপালের মা ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয়ের বাড়ির একখানি ঘরে অবস্থান করিতেছিলেন। ইহাকে শ্রীমা শাশুড়ির ন্যায় সম্মান করিতেন এবং মধ্যে মধ্যে দেখিতে যাইতেন। গোপালের মার আহার শ্রীমায়ের বাটি হইতেই পাঠানো হইত। শেষাশেষি বৃদ্ধার বাহ্যক জ্ঞান বড় একটা থাকিত না। শুধু জপের মালা সম্বন্ধে তিনি বড়ই হুঁশিয়ার ছিলেন। উহা না পাইলে ছটফট করিতেন, কাহাকেও চিনিতে পারিতেন না। কিন্তু শ্রীমা নিকটে গেলে অস্ফুট স্বরে বলিতেন, কে বৌমা, এসো। 1311 সালের জগদ্ধাত্রী পূজায় শ্রীমায়ের দেশে যাওয়া হয় নাই, কারণ তখন তাহার সংসার এতই বৃহৎ যে সকলকে লইয়া গমনাগমন বহু ব্যয়সাধ্য। অধিকন্তু ওই সময় তাহার স্বাস্থ্যের একটু উন্নতি হইতেছিল। তখন ম্যালেরিয়ার মধ্যে বাস করিলে রোগের পুনরাক্রমণ অবশ্যম্ভাবে জানিয়া ভক্তগণ তাহাকে যাইতে দিলেন না। কিন্তু জগদ্ধাত্রী পূজা তাহার অতি প্রাণের জিনিস ছিল। তাই তিনি সহোদর বরদা প্রসাদ ও জনৈক ভক্তের দ্বারা সমস্ত পূজা সামগ্রী পাঠাইয়া দিলেন এবং পূজা সমাপনান্তে ইহারা ফিরিয়া আসিলে আনুপূর্বিক সমস্ত বর্ণনা শুনিয়া আনন্দিত হইলেন। অতঃপর অগ্রহায়ণের মধ্যভাগে তাহার জগন্নাথ ক্ষেত্রে গমনের আয়োজন চলিতে লাগিল।
তখন পুরী পর্যন্ত বেঙ্গল নাগপুর রেল লাইন প্রস্তুত হইয়া গিয়াছে। শ্রীমায়ের সহিত দ্বিতীয় শ্রেণীর এক রিজার্ভ গাড়িতে স্থান পাইলেন নীলমাধব, পাগলি মামি, গোলাপ মা, লক্ষ্মী দিদি, রাধু, মাস্টার মহাশয়ের স্ত্রী, চুনিলাল বাবুর স্ত্রী ও কুসুম কুমারী। আর মধ্যম শ্রেণীর গাড়িতে উঠিলেন শ্রীমৎ স্বামী প্রেমানন্দ প্রভৃতি 3 জন পুরুষ। সারা রাত্রি গাড়িতে কাটাইয়া ইহারা পরদিবস প্রাতে পুরী ধামে উপস্থিত হইলেন। শ্রীমন্দিরের রাস্তার উপর বলরাম বাবুদের যাত্রী নিবাস ক্ষেত্রবাসীর মঠ শ্রীমা ও তাহার সঙ্গীদের জন্য খুলিয়া দেওয়া হইল। প্রেমানন্দজি বলরাম বাবুদের সমুদ্রের নিকটবর্তী অপর বাটি শশী নিকেতনে চলিয়া গেলেন। পুরীতে পৌঁছিয়া শ্রীমা ধুলা পায়ে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করিয়া আসিলেন। পরে তিনি ভক্তদের সহিত প্রত্যহ প্রাতে দেবদর্শনে যাইতেন এবং প্রতি সন্ধ্যায় আরতির সময় মন্দিরে উপস্থিত থাকিতেন। একদিন ক্ষেত্রবাসীর মঠে কথা দেওয়া হইয়াছিল। পাণ্ডা আসিয়া প্রাচীন পুঁথি অবলম্বনে শ্রী শ্রী জগন্নাথের ইতিহাস ও মাহাত্ম্য শোনাইলেন। এই উপলক্ষে ওই দিন প্রায় 50 জন পাণ্ডাকে পরিতোষপূর্বক ভোজন করানো হয়। শ্রীমা প্রভৃতির জন্য তখন প্রত্যহ শ্রীমন্দির হইতে মহাপ্রসাদ আসিত। পাণ্ডাদের ভোজনও ওইভাবেই সম্পন্ন হইয়াছিল। পুরীতে শ্রীমায়ের পায়ে একটি ফোঁড়া হয়। সে ফোঁড়া পাকিয়া উঠায় চলিতে কষ্ট হইতেছিল, অথচ তিনি অস্ত্রোপচারে সম্মত হইতেছিলেন না। একদিন ওই অবস্থায় শ্রীমন্দিরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ওই স্থানে ব্যথা দেওয়ায় তিনি চিৎকার করিয়া ওঠেন। এই সংবাদ পাইয়া প্রেমানন্দজি পরদিন এক যুবক ডাক্তারকে লইয়া আসিলেন। তিনি অস্ত্র লইয়া শ্রীমাকে প্রণাম করিতে আসিলে শ্রীমা অভ্যাসবশত চাদর মুড়ি দিয়া বসিলেন। এই অবকাশে পায়ে হাত দিয়া প্রণাম করিবার ছলে ডাক্তার ফোঁড়ার মুখ চিরিয়া দিলেন এবং মা অপরাধ নেবেন না বলিয়া বিদায় লইলেন। এই অপ্রত্যাশিত ব্যাপারে শ্রীমা প্রথমে একটু বিরক্ত হইলেও ভালোভাবে বাঁধিয়া দিবার পর স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আরাম হল। এবং যেসব সন্তানদের দ্বারা এই অতি সাহসিক কার্য সাধিত হইয়াছিল তাহাদিগকে আশীর্বাদ করিলেন। 2-4 দিনের মধ্যে ক্ষতস্থান আরাম হইয়া গেল। ইহার কয়দিন পরে শ্রীমায়ের ইচ্ছা হইল যে দেশ হইতে তাহার মাতা প্রভৃতিকে জগন্নাথ দর্শনার্থে আনাইবেন। তদনুযায়ী জনৈক ভক্ত জয়রামবাটিতে প্রেরিত হইলেন। ইহা অবশ্য পাগলি মামিকে না জানাইয়াই করিতে হইল, কারণ তিনি চাহিতেন না যে তিনি এবং রাধু ব্যতীত পরিবারে আর কেহ শ্রীমায়ের স্নেহ যত্নের অংশী হয়। তখন বিষ্ণুপুরের রেল লাইন খুলিয়া গিয়াছে। ভক্ত বিষ্ণুপুরে নামিয়া উটের গাড়িতে কতুলপুরে উপস্থিত হইলেন এবং বাকি পথ পদব্রজে যাইয়া শ্রীমায়ের জননী ও কালী মামাকে তাহার সাদর আহ্বান জানাইলেন। পূর্বে কেবল এই 2 জনকেই লইয়া যাইবার কথা ছিল, কিন্তু তীর্থযাত্রার নামে দল বাড়িয়া চলিল। শেষ পর্যন্ত দিদিমা, কালীমামা, কালীমামার শ্বশুর, স্ত্রী ও 2টি পুত্র এবং সীতারাম নামক জয়রামবাটির এক বৃদ্ধ সদ্গোপ গড়বেতার পথে পুরী যাত্রা করিলেন। ইহারা সকলে ক্ষেত্রবাসীর মঠে উপস্থিত হইবা মাত্র সুরবালার ক্রোধ সপ্তমে উঠিল। তিনি শ্রীমায়ের সম্মুখে হাত নাড়িয়া গ্রাম্য ছড়া কাটিয়া নানা কথা শুনাইতে লাগিলেন। জগন্নাথ ক্ষেত্রের রীতি এই যে এখানে মহাপ্রসাদ ধারণ বিষয়ে জাতি বিচার করা হয় না। এমনকি শ্রীমন্দিরের অন্তর্গত আনন্দবাজারে যাত্রীরা আচণ্ডালে পরস্পরের মুখে প্রসাদ তুলিয়া দেন এবং সকলের হাত হইতে উহা গ্রহণ করিয়া থাকেন। চিরাচরিত এই প্রথার মর্যাদার স্বীকার করিয়া শ্রীমা একদিন জগন্নাথের বাল্যভোগ খিচুড়ি মহাপ্রসাদ সকলের মুখে দিয়াছিলেন এবং তোমরা আমার মুখে প্রসাদ দাও বলিয়া স্বয়ং তাহাদের হাত হইতে উহা লইয়াছিলেন। এই আনন্দোৎসবের সময় দৈবযোগে মাস্টার মহাশয় ও বরদা মামা কলকাতা হইতে তথায় আসিয়া পড়ায় তাহারাও ওইভাবে প্রসাদ পান। জয়রামবাটি হইতে যাহারা আসিয়াছিলেন দিদিমা ব্যতীত তাহারা সকলেই পৌষ মাসে দেশে ফিরিয়া যান। ইহার পর শ্রীমা আরও কিছুদিন পুরীতে ছিলেন। তখন তাহার পায়ের ফোঁড়া সারিয়া গিয়াছে, পায়ের বাত তেমন প্রবল নহে এবং শরীরও অনেকটা সুস্থ হইয়াছে। তাই এই সময় তিনি পুরীর অনেক দ্রষ্টব্য স্থান, জগন্নাথের রন্ধনশালা, গুন্ডিচা বাড়ি, লক্ষ্মীজলা, নরেন্দ্র সরোবর ও তৎসংলগ্ন মঠ এবং গোবর্ধন মঠ প্রভৃতি দর্শন করেন। এতদ্ব্যতীত তিনি শ্রীমন্দির প্রদক্ষিণ করিয়াছিলেন এবং 2 দিন সমুদ্র স্নান করিয়াছিলেন। তাহার মনও তখন বেশ প্রফুল্ল ছিল, তাই সঙ্গীদের সহিত বসিয়া অনেক প্রাচীন কথা আলোচনা করিতেন। এইরূপে কিছুকাল আনন্দে নীলাচলে কাটাইয়া তিনি স্বীয় জননী ও অবশিষ্ট সকলের সহিত মাঘ মাসের প্রথম ভাগে কলকাতায় বাগবাজারের বাড়িতে ফিরিয়া আসেন। অল্প কিছুকাল কলকাতায় থাকিয়া দিদিমা জয়রামবাটিতে চলিয়া যান।